স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। অন্তর্বর্তী সরকারের ৩ মাস পেরোলো। সরকারের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে আরও সংস্কার প্রয়োজন, যাতে সময় লাগবে। অন্যদিকে বিএনপির মতো রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নিতে। আবার বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মও বলছে অভ্যুত্থানের যেই চেতনা সেই অনুযায়ী রাষ্ট্র সংস্কার হচ্ছে না। এই অবস্থায় রাজনৈতিক দলগুলো কি করছে, কি ভাবছে সংস্কার বিষয়ে প্রযত্নে বাংলাদেশের তার কথাই শুনবো। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র, আর আমাদের সাথে আজকে প্রযত্নে বাংলাদেশে রয়েছেন আমার সাথে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, এবং আরও রয়েছেন আমাদের সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত আপনাদের দুজনকে। আমাদের আজকের যেটি বিষয় সেটি হচ্ছে সংস্কার নাকি নির্বাচন। সেই দুটি বিষয়ে তো কথা বলবো, আরও নানা বিষয়ে নিশ্চয়ই কথা বলবো। আমি শামীমুর রহমান শামীম, আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে। শুরুতে আপনার কাছে যেতে চাই যে এই সংস্কারের 3 মাস পেরোলো এবং অন্তর্বর্তী সরকার কিন্তু বলছে যে তারা সংস্কার করছে, নানা খাতেই সংস্কার করছে। এই কয়েক মাসে দৃশ্যমান কোনো সংস্কার চোখে পড়েছে কি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনি সঞ্চালক এবং আমার সাথে রয়েছেন এনডিএম এর সম্মানিত সভাপতি ববি হাজ্জাজ সাহেব, আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন দর্শক শ্রোতা সবাইকে আমি সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আপনি অবতারণা করেছেন। এই গত 3 মাসেই আমরা লক্ষ্য করছি দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই আমাদের দল থেকেও বলা হচ্ছে, সমস্ত রাজনৈতিক দলগুলোও বলছে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যৌক্তিক সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার যেগুলো রয়েছে সেগুলোতে আপনি সংস্কার করে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবর্তন করবে, উত্তরণ ঘটাবে। এটি এই সরকারের আমি মনে করি সবচেয়ে প্রধান দায়িত্ব। আজকে যদি এই সরকার 10টি কমিশন গঠন করেছেন, এই সংস্কার করতে গেলে অগ্রাধিকার ভিত্তিতে না দিয়ে শুধু ব্যাপকভাবে সংস্কারের আওতায় আনেন, এই সরকার তো দীর্ঘ সময় লেগে যাবে সংস্কার করতে। তখন কিন্তু জনগণের মাঝে একটি সংশয় এবং আশঙ্কা এবং এই সরকার প্রতি অনাস্থার একটা বিষয় এসে দাঁড়াবে। গত 16 বছর যাবত দেশে মানুষ ভোট দিতে পারে নাই, তাদের অধিকার আদায় করতে পারে না। 4.5 কোটি তরুণ ভোটার তারা গত 17 বছর ভোট দিতে পারে না। তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করতে হবে। সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সংবিধান আজকে যদি সংস্কার করে নির্বাচিত পার্লামেন্ট যদি সেটা অনুমোদন না দেয়, তাহলে সেই সংস্কার তো কোনো অর্থ হবে না। জনগণের প্রতিনিধিদের নির্বাচিত পার্লামেন্টে সেই সংস্কারগুলো অনুমোদন দিয়ে সংবিধানের সঙ্গে, অর্থাৎ আপনি যেটি বলতে চাইছেন যে রাজনৈতিক একটি সরকারই এসে আসলে সংস্কার করতে পারে। এই সরকার যে এখন সর্ববিষয়ে হাত দিয়ে 10টি কমিশন করে এই সব বিষয়ে হাত দিয়ে সংস্কার করতে গেলে তো দীর্ঘ সময় লেগে যাবে, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন জনগণ ক্ষুব্ধ হবে, ব্যথিত হবে। এই সরকারকে আমরা সাধুবাদ জানাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বিএনপি সবসময় সমর্থন দিয়ে এসছে। কারণ ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই রক্তের মধ্য দিয়ে কিন্তু এই ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে এই সরকার দাঁড়িয়েছে। এটা মনে রাখতে হবে। এই সরকারকে ছাত্র জনতার রক্তাক্ত এই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র উত্তরণ হওয়ার জন্য, বৈষম্য নিরসন করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার, মানুষের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বৈষম্যমুক্ত একটি ব্যবস্থা গড়ে তোলার জন্য কিন্তু দেশে মানুষ, ছাত্ররা জীবন দিয়ে গেছে। তারা কি কখনো চিন্তা করেছে? চাকরির জন্য তারা আন্দোলন করেছে। তাদের ছাত্রদের এই আন্দোলন এক দফায় পর্যবেসিত হয়ে খুনি হাসিনার পতন হবে, এটা কেউ চিন্তা করেন। জি, বুঝতে পেরেছি আপনার কথা। ববি হাজ্জাজ, আপনার কাছে একটু যেতে চাই। আপনার কাছে আমার এই একই প্রশ্ন থাকবে, দৃশ্যমান সংস্কার চোখে পড়েছে কিনা। বাড়তি আর একটা কথা যেটি জানতে চাইব, 3 মাসে আসলে সেটি সম্ভব কিনা, আসলে সেই বিষয়টিও এটা আমারও প্রশ্ন। জি জি জি, না না শুভ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে আমার বিজ্ঞ সহ আলোচক সহ ডিবিসির পর্দায় যারাই দেখছেন এবং আগামীতে দেখবেন তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রশ্নটা খুবই যৌক্তিক, কারণ যৌক্তিক এই শব্দটা আজকাল আমরা অনেক ব্যবহার করছি, বাট প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। কারণ 100 দিন অতিবাহিত হয়েছে, মানে 3 মাসের একটু বেশি। গতকাল 100 দিন অতিবাহিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, আমরা সবাই যখন খুব উল্লাসে উৎসাহের সাথে ওনাদের হাতে দায়িত্ব প্রদান করি,
তখন তাদের প্রতি আমাদের সোর্ট অফ এক্সপেকটেশন অনেক বড় ছিল, যা যা কিছুদূর যে আপনার প্রশ্ন ধার রেখেই বলছি কিছুদূর আনরিয়ালিস্টিক ছিল। কারণ যেই অবস্থায় দেশকে নিয়ে এসেছিল হাসিনার ফ্যাসিস্ট সরকার, সেই অবস্থা থেকে উত্তরণ রাতারাতি সম্ভব না। এবং সেই প্রত্যাশার নানা চিত্র আমরা দেখেছি, প্রতিদিনই কেউ না কেউ আন্দোলন করছে, এবং দাবি না দাওয়া নিয়ে। প্রত্যেকদিন আন্দোলন যেমন আপনার ওই প্রত্যাশা থেকে কিছু দূর ছিল, আবার ওখানে আপনার ফ্যাসিস্টের দোসররা ইন্ধন জুগিয়েছে, এটারও এনাফ তথ্য প্রমাণ আমরা পেয়েছি, মানে মিডিয়ার মাধ্যমে আপনারাই তুলে ধরেছেন, মানে আমার মিডিয়ার ভাই বোনেরাই তুলে ধরেছেন। সো ওখানে ছিল, বাট হ্যাভিং সেড দ্যাট, হ্যাঁ ওইটাও সত্যি যে একটা আপনার কার্নেল তো ছিল, মানে একটা বৈশিষ্ট্য তো ছিল একটা, যেখান থেকে আর কি ওই দোসররা ওটাকে ইনসেন্টিভাইজ করতে পেরেছে বা একটু নাড়া দিতে পেরেছে, বাট এনিওয়ে উস্কানি দিতে পেরেছে। বাট পয়েন্টটা হলো যে তারা যৌক্তিক এনাফ করতে পেরেছে কিনা। এখন এখানে দুই দাগে আমরা দেখতে পারি। প্রথমে আমি একটা জিনিস পরিষ্কার করে নিই যে আমি বিএনপির না, তবে আমরা 2 বছরের অধিক শক্তভাবে একসাথে এক দফা আন্দোলন করেছি। এর আগে আরও 8-10 বছর আমরা একসাথে আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য। সো সেই হিসাবে আমাদের একে অপরের সাথে আলোচনা অনেক বেশি, এবং হয়তো একটা জায়গায় আমরা আসতে পেরেছি যেখানে আমাদের একটা ঐক্য আছে, মানে বিএনপি সহ আমরা এক দফায় যতগুলো দল ছিলাম, আমার এনডিএম আরও অনেক দল ছিল, আমরা সবাই একটা জায়গায় আসতে পেরেছি যেখানে আমাদের অনেক কিছুতেই মতামতে আমরা একে অপরকে বুঝতে শিখেছি। সেই জায়গা থেকে আমি একটু পরিষ্কার করি, আমি বিএনপির স্পোক্সপারসন না, বিএনপি যেন আমি বলতে পারি না, তবে ওই যে বিদায় নিতে হবে এই সরকারকে বা এই সরকার শেষ করো তাড়াতাড়ি ছাড়ো, এই ধরনের কথাগুলো এক দফা আন্দোলনে যারা ছিল ইনক্লুডিং বিএনপি তাদের থেকে কিন্তু ডিরেক্টলি আসেনি। বিএনপি যে কথাটা বলেছে, এবং বিএনপির সাথে আমরাও ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে বলছি, বাট কথাগুলো এক হলো যে আমরা আন্দোলন করেছি প্রথমত জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে। এইটার একমাত্র উপায় সঠিক নির্বাচন। সো নির্বাচনকে ডিলে করার কোনো ধরনের ইখতিয়ার কারণেই, তাই বলে আমি এটা বলছি না যে এই সরকার নির্বাচনকে ডিলে করছে বা কিছু, এদেরকে এখনই নামতে হবে। এই সরকার কিন্তু বলছে যে নির্বাচন তারা দিতেছে, কিন্তু তার আগে বহু জায়গায় সংস্কার প্রয়োজন। এই সরকারের এই সরকার প্রতি পুরো সম্মান রেখে বলছি, কারণ এটা আমাদের সরকার, আমরা বসিয়েছি। সো পুরোপুরি সম্মান রেখে বলছি যে এই সরকার, যেমন মনে করেন আমি যখনই আমাদের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, তার জন্যই তাকে আমরা এই জায়গায় বসিয়েছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে যে কয়বার আমার বসার সৌভাগ্য হয়েছে, মানে উনি সরকার প্রধান হবার পর, প্রতিবারই উনি আমাকে ক্লিয়ার আশ্বাস দিয়েছেন যে ওনারা যত শীঘ্রই সম্ভব নির্বাচনের রূপরেখা দিবেন, এবং যত শীঘ্রই সম্ভব ওই রূপরেখা বাস্তবায়নের কাজ শুরু করবেন, নির্বাচন দেবেন, এবং যত শীঘ্রই সম্ভব রিফর্ম করে এইটা করে, এগুলো কিন্তু কখনো উনি আমাকে বলেননি। এবং যখনই আমার কোনো মাননীয় উপদেষ্টা মণ্ডলীর যে কোনো মেম্বারের সাথে সামনাসামনি কথা হয়েছে, ওনারাও আমাকে একই আশ্বাসটা দিয়েছেন। তবে মিডিয়াতে আমরা অনেক সময় দেখি একজন মাননীয় উপদেষ্টা হয়তো একটা কথা বলছেন যে আগে রিফর্ম, তা আপনারা কেন তাড়াহুড়া করছেন, এরকম কথা আমরা শুনেছি, কিন্তু এগুলো মিডিয়াতে শুনেছি, কিন্তু সামনাসামনি কারো কাছ থেকে শুনিনি এখনো। বাট সেই জায়গা থেকে আমি বলছি যে এই যে সংস্কারের কথা যদি আসে, 10টা সংস্কার কমিশন হয়েছে, এটাকে সাধুবাদ জানাই। আমি সাধুবাদ কেন জানাই? নট বিকজ যে এই 10টা সংস্কার কমিশন যা হয়েছে এইটা এনাফ না। আবার এই 10টা সংস্কার কমিশন যে সংস্কারের রূপরেখা তৈরি করবেন, এটা এই সরকার করবেন, সেটাও সত্যি না। তবে সংস্কারের আলোচনার প্রয়োজনটা অত্যন্ত আছে, মানে শক্তভাবে আছে, এবং সংস্কারের আলোচনাটা আরও পূর্ণাঙ্গভাবে হয়তো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার আরো ভালোভাবে করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার এই যে সংস্কারের আলোচনা আর নির্বাচনের তৈয়ারি, এই দুটো কিন্তু সাংঘর্ষিক না, দুটো একই সময় করা যায়। মানে আজকাল যেমন আমাদের বাচ্চারা খাওয়ার সময় একটা ভিডিও ছেড়ে খায়, ভিডিও দেখা খাওয়া একসাথে হয়ে যায়, তো ওরকম আর কি। তাই নির্বাচনের তৈয়ারি আর এই যে সংস্কারের এই রিফর্মের কাজগুলো বা রিফর্মের এজেন্ডাগুলো তৈরি করা, এগুলো সাংঘর্ষিক না, একই সময় করা যায়। এবং কিছু রিফর্ম দরকার আছে আপনার নির্বাচন দেবার জন্য, সেই রিফর্মগুলো আমরা হয়তো আরেকটু এফিশিয়েন্টলি হলে, যেমন মনে করেন পুলিশ রিফর্মের জন্য, মানে পুলিশ সার্ভিস রিফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটা রিফর্ম কমিশন তৈরি হয়েছে, তারা ডিসেম্বরে রিপোর্ট দেবেন। কিন্তু ডিসেম্বরে রিপোর্ট দেওয়ার আগেও কিন্তু আরও অনেক ধরনের কাজ করা যেত। আমরাও অনেকে বলেছি, অনেক আপনার বিশেষজ্ঞরাও এটা নিয়ে আলোচনা তুলেছেন, যেগুলোর বড় দাগে পদক্ষেপ নেওয়া হয়নি। আমি সরকারকে দোষ দিচ্ছি না, একটু সমালোচনা তো করছি নিশ্চয়ই, আমাদের সরকার আমরা সমালোচনা করব, বাট অবভিয়াসলি সরকারের উপরে অনেকগুলো দায়িত্ব একসাথে পড়েছে, ওনাদের অভিজ্ঞতা কম, ওনারা অপ্রস্তুত হয়ে গেছেন। সো তার জন্য হয়তো অনেকগুলো যেটা করা যেত করতে দেরি হচ্ছে, কারণ আমরা একটা জিনিসে ফোকাস করছি। ওনারা যে 100টা জিনিসের মাথা ব্যথা নিয়ে বসে আছে, বাকি 99টাতে হয়তো আমরা ফোকাস করছি না। সো আমি সেই আলোকেই বলছি। তবে
এই কারণেই কিন্তু ওনারা যদি দায়িত্বগুলো আর একটু বন্টন করতে, যেমন প্রথম সপ্তাহে আমি ওনাদেরকে সাথে প্রথমবার যখন বসি তখন ক্লিয়ারলি আমি অনেক লম্বা একটা তালিকা দিয়েছিলাম যে এতগুলো টাস্ক ফোর্স আপনারা ইমিডিয়েটলি গঠন করেন, মানে ইমিডিয়েটলি মানে 2 দিন 5 দিন 1 সপ্তাহের ভিতরে গঠন করেন। সাথে তখনই বলেছিলাম যে এখন যে সংস্কারগুলো দরকার এটা করবার জন্য এবং সরকারের যে অবস্থা, এই সরকার অবস্থা একটা নির্বাচন দেবার জন্য আপনার উপদেষ্টা মণ্ডলীর আরো বৃদ্ধায়ন দরকার। বুঝতে পেরেছি। আপনার কথার সূত্র ধরেই আমি একটু শামীমুর রহমান শামীমের কাছে যেতে চাই। আপনি যেটি বললেন যে আপনি নিজে প্রস্তাব নিয়ে গেছেন, কিছু সুপারিশ করেছেন এবং উপদেষ্টাদের মুখে আমরা শুনেছি বারবার যে রাজনৈতিক দলগুলো আসলে সহায়তা করতে পারে এই সরকারকে। আপনারা আসলে সংস্কারের সহায়তা কতটা করছেন বা করছেন কি, বা যদি না করেন সেটিরও আসলে কারণটা অবশ্যই জানতে চাই। আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ বারবারই বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের পাশাপাশি এই সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। আপনি সংস্কার করবেন কোথায়? আজকে দুদক নির্বাচনী ব্যবস্থার সংস্কার আনতে হবে, দুদকে করতে হবে। দেশের গত 16 বছর যাবৎ প্রতি বছরে টিআইবি রিপোর্ট করেছে 15 থেকে 12 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে দেশ থেকে। কারা করেছে এই পাচার? রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দেশের অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। আপনি দুদককে কি ফাংশনিং করতে পারছেন? এই সংস্কার তো করতে হবে, নির্বাচনী সংস্কার করতে হবে, দুদকে সংস্কার করতে হবে। এই দুর্নীতিবাজ লুটেরা আজকে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, দেশের সম্পদ পাচার করে নিয়ে গেছে। দৃশ্যমান কোনো কার্যকরী ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। মানুষ হতাশ হচ্ছে, ব্যথিত হচ্ছে। আজকে যারা গুম খুম করেছে, যারা এই গত 16 বছর যাবৎ অত্যাচার নির্যাতন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, গুম করেছে, খুন করেছে, পুলিশ বিভাগের যারা রয়েছে তাদেরকে আমরা ধরতে পেরেছি? আয়না ঘরের জন্ম দিয়েছে সেই সমস্ত কর্মকর্তাদের আমরা ধরতে পেরেছি? আজকে একটা মানবতার জীবনযাপন করছে বাংলাদেশের সমস্ত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আজকে গণহত্যা করা হয়েছে, তাদেরকে বিচার। আজকে কিন্তু শেখ হাসিনা চলে গেছে আর বাকিরা কিন্তু রয়ে গেছে। পুলিশের ওসি থেকে শুরু করে নিম্ন পর্যায় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আইন হাতে তুলে নিয়ে মানুষকে হত্যা করেছে, তাদেরকে কি আমরা ডিকটেট করতে পেরেছি? তাদেরকে কি বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাতে পেরেছি? যারা অর্থ পাচার করেছে। আজকে সংস্কার করতে হবে, তো দুদকের সংস্কার করতে হবে, জনপ্রশাসনের সংস্কার করতে হবে, আপনি যেটা বলতে চাইছেন বিচার বিভাগের সংস্কার করতে হবে, জবাবদিহি এবং আসলে বিচারও আসলে একটি। আজকে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশের মধ্যে সংস্কার করতে হবে। কেন আজকে এই দানবীয় এই সরকারকে দীর্ঘায়িত করছে কারা? এই পুলিশ বিভাগ, এই বিচার বিভাগ, এই সিভিল প্রশাসন। এই 3টা শক্তি, আওয়ামী লীগ 4টা শক্তি মিলে মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। এই ধরনের পরিবেশ পরিস্থিতি যেন ভবিষ্যতে না হয় সেই জন্য আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে সেটা। জি, আরও নিশ্চয়ই শুনবো দুজনের কাছ থেকে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। সংস্কার নাকি নির্বাচন, এই শিরোনামে আজকের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আরও আছেন আমাদের সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। দুজনকে আবারও স্বাগত। শামীমুর রহমান শামীম, আপনার কাছে এবারও যেতে চাই। আস্থার কথা যদি বলি, যে এই সরকারের উপর আস্থা কতটা? কারণ আমরা দেখেছি যে বিএনপি শুরু থেকে বলেছে তারা যৌক্তিক সময় দেবে, তারা সহায়তা করবে, এবং আপনিও একটু আগে বললেন যে আপনার সাথে আমার কথা হচ্ছিল যে সংস্কারে আপনারা কতটা সহায়তা করতে চান বা করছেন। আপনিও বলছেন যে না, আমরা আগ্রহী। এই মুহূর্তে আসলে এই প্রশ্নটা আসলে বা উত্তরটা আসলে জানতে চাই যে আস্থা কত? আসলে আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যিনি আজকে শুধু বিএনপি না, গোটা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলেরই নেতৃত্ব দিচ্ছে, জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনই এই বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা রেখেছেন এবং জনগণের কাছে রাষ্ট্রনায়ক হিসেবে অভিষিক্ত হয়েছে। তাদের দুজনেরই রক্তের উত্তরাধিকার জনাব তারেক রহমান, যার হাতে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মুক্ত প্রতীক হিসেবে, মানুষের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে তিনি আজকে আবির্ভূত হয়েছেন। তিনি কিন্তু আজ থেকে 1.5 বছর আগে আমাদের 31 দফা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের একটা প্রস্তাবনা তিনি তুলে ধরেছিলেন কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য। এর মধ্যেই বিস্তারিত রয়েছে 1.5 বছর আগে, সব কিছুর এর মধ্যে সন্নিবেশিত রয়েছে। এই দফাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, উনি নিজেই বলেছেন নির্বাচিত যারা পার্লামেন্ট হবে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে ঐক্যমতের ভিত্তিতে, কাউকে বাদ দিয়ে নেই। আজকে যে বিধ্বস্ত অবস্থায় সরকার রেখে গেছে, একটি রাজনৈতিক দলের একার পক্ষে সম্ভব না।
গণতান্ত্রিক দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দলকে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে 14 দল বাদে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, এই জাতিকে ঐক্যবদ্ধ করে এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে নতুন করে। এটি একটা বিগ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। সেটা স্টেক হোল্ডার কারা? প্রধান বিরোধী দল, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আজকে সাধারণ ভোট দেন, সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন, নিশ্চয়ই বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে। জনগণের সেই আস্থা, বিশ্বাস, ভালোবাসা এই দলটির প্রতি রয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে ভয়ের কোনো কারণ নেই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। প্রথম থেকে বিএনপি কিন্তু এই সরকারের প্রতি নিঃশর্তভাবে সমর্থন দিয়েছে। আমরা এখনও আস্থা রেখেছি এই সরকারের প্রতি, আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। এই সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে যৌক্তিক সময়, কতটুকু সময় নিয়ে আপনি সংস্কার করবেন এবং কত সময়ের মধ্যে আপনি একটি নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সব সংস্কার তো এই অল্প সময় আপনি করতে পারবেন না, এটা আপনার দায়িত্বও না। আর নির্বাচনকালীন সরকারে, এই নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়ে সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে একটি জাতিকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে একটি নতুন পার্লামেন্ট গঠন করতে পারে, সেদিকে আমাদের ধাবিত হতে হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণ ঘটাতে হবে। এটাই হলো এই সরকারের সবচেয়ে বড় পবিত্র দায়িত্ব। ইতিহাসের অংশ হিসেবে তারা থেকে যাবে স্বর্ণাক্ষরে। এটা যদি না করতে পারে, তাল ভানা করে, সময় ক্ষেপণ করে, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে, সংশয় হবে এবং আশঙ্কা তৈরি হবে মানুষের মাঝে। যেমন অন-11-এর সময় হয়েছে, আমরা দেখেছি কিভাবে বিরাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছে, কিভাবে ধ্বংস করা হয়েছে রাজনৈতিক প্রক্রিয়া। এবারও কি আপনারা আমরা সেই ধরনের আশঙ্কা করতে পারি? যেহেতু সংস্কারের নামে যদি তালভানা করে সময় ক্ষেপণ করা হয়, জনগণের মাঝে একটা প্রশ্ন জাগবে, সংশয় তৈরি হবে। এই সংশয়ের হাত থেকে নির্বাচনকালীন সরকারকেই ব্যবস্থা নিতে হবে। তাদেরকে অবশ্যই জনগণের সামনে যৌক্তিক সময়ের মধ্যে ফ্রেমওয়ার্ক বেঁধে দিতে হবে। এই সময়ের মধ্যে আমরা সংস্কার করে জনগণের ভোটাধিকার আমরা ফিরিয়ে দেব, নির্বাচন ব্যবস্থা আমরা সম্পন্ন করে গণতান্ত্রিক নির্বাচিত পার্লামেন্টের হাতে আমরা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর বুঝতে পেরেছি। এটা হলো আমাদের জনগণের কাঙ্ক্ষিত দাবি। জি, ধন্যবাদ। ববি হাজ্জাজ, আপনার কাছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম, সেটির প্রসঙ্গে যদি একটা আসতে চাই। আমরা যেটি দেখছি যে কয়েকদিন ধরে তারা বলছে যে উপদেষ্টা পরিষদে ছাত্রদের যে মতামত, সেটির প্রতিফলন তারা দেখছে না, যদিও 3 জন উপদেষ্টা রয়েছেন ছাত্রদের পক্ষ থেকে, এবং ক্ষোভের বহিঃপ্রকাশও দেখা গেছে। মানে দেখেছি যে তাদের এতদিনে ক্লাসরুমে ফিরে যাওয়ার কথা, কিন্তু তারা প্রেশার গ্রুপ হিসেবে রাস্তায় থাকতে হচ্ছে। নানা সংকটে তাদেরকে আমরা দেখছি যে জড়ো হতে, সেখানে হস্তক্ষেপ করতে। কি মনে হচ্ছে, সরকারের সাথে কি শিক্ষার্থীদের এক ধরনের আস্থার সংকট তৈরি হলো? এখানে কয়েকটা জিনিস আসলে সেপারেট করা এবং পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। একটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন মানে বাংলাদেশের সব শিক্ষার্থী, তা না। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন বা আগে দিয়েছেন, তারাই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে। সো সেখানে অবভিয়াসলি তাদেরকে সাধুবাদ জানাতে হবে, বিশাল অঙ্কে ক্রেডিট তাদেরকে দিতে হবে। আন্দোলন পুরো দেশবাসীর ছিল, বাট তাদেরকে বিশাল অঙ্কে ক্রেডিট দিতে হবে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাও একবার অগস্টের 5 তারিখের পর তাদের যে পরিধি ছিল, সেই পরিধিটা অটোমেটিক যে কোনো গণ আন্দোলনে যেটা হয়, যে একটা বিজয় লাভ করার পর ওটা পরিধি আর সেম থাকে না অবভিয়াসলি। সো মানে শিক্ষার্থীরা বেশিরভাগই ক্লাসরুমে ফেরত চলে গেছেন। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বা প্রাইভেট স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগে চলে গেছেন, কারণ ওগুলো খুলেছে আগে, এবং বেশ সময় ক্ষেপণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজগুলো খোলা হয়েছে। সো তারপর তাদেরও বেশ কিছু দূর ক্লাস শুরু হয়ে গেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 8 তারিখের পর থেকে, স্পেশালি অগস্টের 8 তারিখের পর থেকে যতবারই মাঠে নেমেছে, ততবারই দেখেছি যে সরকারি প্রক্রিয়াগুলো যদি আরেকটু শক্ত করতে পারতো, তাহলে তাদের মাঠে নামার কোনো প্রয়োজন পড়তো না। যেমন মনে করেন আনসার বাহিনীর একটা ছোট গ্রুপ যখন মন্ত্রণালয় ঘেরাও করলো, এবং গ্রুপটা কিন্তু ছোট ছিল, মানে এগেন 400 শুনলে অনেক বড় মনে হতে পারে, বাট আসলে 400 কোনো বড় সংখ্যাই না। বাংলাদেশে যে কোনো মিছিল, মানে আমরাও যখন কোনো মিছিল নামে 500-600 নিচে মিছিল হয় না, সো 400 কোনো বড় সংখ্যা না। সো এই 400 জন যখন ঘেরাও করলো, তখন আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী বা কেউ আমরা খুঁজে পাচ্ছি না। তখন বিশ্ববিদ্যালয় থেকে, এবং তখন এই যে বন্যা কবলিত বাংলাদেশ ছিল, সো বিশ্ববিদ্যালয় আরো সমাগম, সেটিও বলা হয় যে এই সরকারের অন্তত 1 মাস গেছে বন্যা মোকাবেলা করতে বা প্রাকৃতিক দুর্যোগের গেছে, সেটা ঠিক আছে। এগেন দেখেন, সরকারের পরিধি অনেক বড় হতে হয়, কারণ সরকার না আমি আপনার মতো একজন ব্যক্তি না, সরকারের দায়িত্ব অনেক থাকে।
সো সবগুলো দায়িত্ব সাইমালটেনিয়াসলি মানে একই সময় পালন করাটা বাঞ্ছনীয়। সো এইভাবেই হয়। বাট আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেরত আসি এবং এর মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া শুরু হলো এবং সেই প্রক্রিয়াটা এখনো চলমান। প্রথম মাসের মধ্যে একটা প্রক্রিয়া শুরু হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা রাজনৈতিক দলে পরিণত হবে। আমি সেটাকে তখনও সাধুবাদ জানিয়েছি, এখনো সাধুবাদ জানাচ্ছি। একই সাথে তারা যারা ছাত্র না কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই রাজনৈতিক দলের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হবেন, তাদের নামে খোলা হলো জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসাথে কাজ শুরু করলো। দেশব্যাপী তারা কমিটি গঠন করবে যেখান থেকে তারা রাজনৈতিক দল ফরমেশন করবে এবং এটা লুকানো খবর না, তারা নিজেরা বারবার করে অ্যানাউন্স করেছেন। এখন যদিও এই অ্যানাউন্সমেন্টটা তারা করা বন্ধ করে দিয়েছেন, আমি জানি না কেন, সামনে যে হয়তো আবার করবেন। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন আপনার রিপ্রেজেন্টেটিভ নেতা, অ্যাকচুয়ালি শুধু রিপ্রেজেন্টেটিভ 3 জন নেতা সরকারে আছেন উপদেষ্টা হিসেবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো উনি স্নেহের সাথেই বলেছেন, বাট হয়তো আরেকটু ভালো করে চিন্তা করে বলা উচিত ছিল, কিন্তু উনি বারবার করে বলেছেন যে ওনাকে ছাত্ররা বসিয়েছে, ছাত্ররা যা বলবে উনি সেটাই শুনবেন। এখন মানে বাংলাদেশে যে কোটির অধিক ছাত্র আছে সবার কথা তো উনি শুনতে পারছেন না। সো উনি ধরে নিচ্ছেন যে এই যে 4-5 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে তাদের জায়গায় মানে উপদেষ্টার পজিশনে বসেছে, এরাই বাংলাদেশের সকল ছাত্র। এইটা না। মানে যেমন মনে করেন গতকালই আমি একটা অনুষ্ঠানে ছিলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স, সেখানে তারা আলোচনা করছিল যে তারা অত্যন্ত দুঃখিত, যদি আমি একটা কথা বলি মানে ডিসমেইড, যে তাদের অনেক আন্দোলনে অনেক বড়ভাবে অবদান রাখার পরও তারা দেশকে কিভাবে দেখতে চায় সেটা নিয়ে কেউ কোনো আলোচনা শুনতে রাজি না। সো তাহলে সব ছাত্রদের কথা তো শোনা হচ্ছে না। সো এই যে এবং এখন রিসেন্টলি যেটা শুরু হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ধরনের সমালোচনা এবং বিরোধিতায় কথা বলছে। সমালোচনাটা ভালো, সমালোচনাটা অত্যন্ত প্রয়োজন। কেন? কারণ সমালোচনা হলেই কেউ তার ভুলটা জানতে পারবেন এবং শুধরাতে চেষ্টা করবেন। দুঃখজনক বিষয়টা এখানে যে তাদের তো 3 জন রিপ্রেজেন্টেটিভ, তাদের 3 জন নেতা সরকারের ভেতরে আছে। তাহলে সরকারের ভেতর থেকে এই কাজগুলো করা হচ্ছে না কেন বা করা যাচ্ছে না কেন? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কন্টিনিউ, এখানে আমার প্রশ্নটা আসলে আস্থার কি কোনো সংকট? না, আস্থার সংকট না। আমি এখানে আসলে কি চলছে আমি ঠিক বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না আবার পরিষ্কার করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিকে বলছে যে সরকার তাদের সরকার পরিচালনার দায়িত্ব সুন্দরভাবে করতে পারছেন না। এখানে কিছু দূর আমরাও একমত যে আরো ভালোভাবে করতে পারেন, একেবারে খারাপ করছেন তাও বলছি না, আরো ভালোভাবে করতে পারেন। কিন্তু একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছেন কিন্তু নির্বাচন হবে না, ওরা করতে পারছেন না তো কি হয়েছে, উনাদেরই করতে হবে। এটা ভাই কি ধরনের কথা? প্রথমে নির্বাচন ব্যতীত কোনো ধরনের পাবলিক ম্যান্ডেট কেউ পেতে পারে না। মানে অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা অল্প কিছু সংখ্যক ঢাকা বেসড রাজনৈতিক এবং ছাত্রদের নেতৃত্ব যারা যেটি শামীমুর রহমান শামীমও একটু আগে বলছিলেন যে নির্বাচন ছাড়া, হ্যাঁ। সো এবং ওই জায়গা থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বটাও কিন্তু নির্বাচন দেয়া। নির্বাচন দিতে একটু সময় ক্ষেপণ হতেই পারে, কারণ নির্বাচন দেবার জন্য কিছু রিফর্ম দরকার। যেমন পুলিশকে ঠিকমতো ফেরত না আনতে পারলে তো আপনি নির্বাচন দিতে পারছেন না। নির্বাচন কমিশনের স্ট্রাকচারটা ঠিক না করতে পারলে আপনি নির্বাচন দিতে পারছেন না। তো 2-3টা জিনিস আছে যেটা ছাড়া নির্বাচনই দেওয়া সম্ভব না। অগ্রাধিকার ভিত্তিতে যেটি জি, কিন্তু এই জায়গাটায় হয়তো আমার বিজ্ঞ সমালোচকের সাথে আমি একমত যে আরো এফিশিয়েন্টলি, আরো এফেক্টিভলি হয়তো এই কাজগুলো করা যেত, সেটা আমরা দেখতে চাই। একদমই পরিষ্কার। দুজনের কাছ থেকে আরেকটা বিরতির সময় গেছে, আবারও নিশ্চয়ই ফিরে এসে নানা বিষয়ে কথা হবে। কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানের আরেকটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আবারও কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ে সংস্কার নাকি নির্বাচন, আর আলোচনায় আজকে আমার সাথে রয়েছেন ববি হাজ্জাজ এবং শামীমুর রহমান শামীম। দুজনকে আবারও স্বাগত। ববি হাজ্জাজ, এবারে আপনার কাছে যেতে চাই। সংস্কার কমিশনের প্রধান আজকে একটি কথা বলেছেন যে নির্বাচনী ব্যবস্থায় জুলাই অভ্যুত্থানের চেতনা প্রতিফলিত হবে। আমরা এর আগের 2 পর্বেও আসলে আমরা কথা বলেছি যে আসলে সংস্কার প্রয়োজন, কিন্তু সেটি সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে, এবং নির্বাচনী ব্যবস্থা সেটি সবার আগে। দুজনেই আপনারা একমত হয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদের আসলে পরামর্শ কি থাকবে, বা জুলাই অভ্যুত্থানের চেতনা আসলে কিভাবে প্রতিফলিত হতে পারে? কারণ আপনারাও দুজনেই বলেছেন যে আপনারাও জুলাই অভ্যুত্থানের একটি বড় অংশীদার, আপনারাও আন্দোলন করেছেন। সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ বা মূল্যায়ন কি থাকবে এই কথার? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বলবো ডক্টর বদিউল আলম মজুমদার, মানে বদিউল ভাই, উনিও কিন্তু এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনেক বড় দাগে অবদান রেখেছেন ওভার দ্য লাস্ট 10-15 ইয়ার্স। সো ওখান থেকে ওনাকে সাধুবাদ জানাই। ওনার চয়েসটাও আমরা সাপোর্ট করেছি, যদিও একটু দুঃখজনক যে এই কোনো জিনিসের সময় আমাদের সাথে আলোচনা করা হয়নি। মানে আমাদের সাথে, মানে রাজনৈতিক দল স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করা হয়নি। তবে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যখন জেনেছি যে এই দায়িত্বটা ডক্টর বদিউল আলম মজুমদারকেই দেওয়া হয়েছে। উনি যে কথাটা বলেছেন, কথাটা
অনেক সুন্দর, কিন্তু কিভাবে বলেছেন এক্স্যাক্টলি, মানে আমি পার্সোনালভাবে বলতে পারি যে বদিউল ভাইয়ের সাথে আমার আলোচনার মাধ্যমে আমি এতটুকু অ্যাসিওর করতে পারি আপনাকে এবং শ্রোতাদেরকে যে ওনার সাথে আমার যে আলোচনা হয়েছে, আমরা যেভাবে চিন্তা করি আমাদের জুলাই আগস্ট আন্দোলনের যে মূল চেতনা, যদিও চেতনা শব্দটা আজকাল গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ এত নষ্ট করে দিয়েছে যে এই চেতনা শব্দটা, বাট দ্য স্পিরিট, হ্যাঁ, যে বিশ্বাস থেকে, সেই বিশ্বাসটা ছিল হলো জনগণের হাতে সরকার পরিচালনার ক্ষমতা এবং সব ধরনের রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের হাতে ফিরে তুলে দেয়া। এবং এই জিনিসটা আমি বিশ্বাস করি যে ডক্টর বদিউল আলম মজুমদারও পুরোপুরি এই জিনিসটাই বিশ্বাস করেন এবং সেই আলোকে উনি কাজ করবেন। এবং আমার আস্থা আছে যে ওনার কমিশন খুব সুন্দরভাবেই ভালো কাজ করে ডিসেম্বর মাসে আমাদেরকে প্রেজেন্ট করবেন। তবে এখানে ছোট্ট একটু দুঃখের কথাও আমি শেয়ার না করলেই না, যে কমিশন 3 মাস সময় পেয়েছে কাজ করবার, আর 1 মাসের ভেতরে 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, 1 থেকে 1.5 মাস পর তারা তাদের রিপোর্ট প্রেজেন্ট করবে। তো এই যে এই 1 থেকে 1.5 মাসে এই কমিশনগুলো কোনোটাই শুধু নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের কথা বলছি না, প্রত্যেকটা কমিশনই কেউই কোনো ধরনের একটা পদক্ষেপ নেননি অন্য স্টেক হোল্ডারদের সাথে বসে সঠিক আলোচনা করবার, কোনো কমিশনই নেননি। এবং এখানে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন যেটা, এটার একটা মাত্র স্টেক হোল্ডার, যে সত্যি কথা, সত্যি আকারে যদি আমি বলি, হ্যাঁ আপনি বলতেই পারেন না জনগণ ভোট দেবে, জনগণ স্টেক হোল্ডার, কিন্তু ভোটটা দেবে কাকে? সো এই রাজনৈতিক দল কিন্তু তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো এই রাজনৈতিক দলগুলোর সাথে কথা না বলে আপনি দূর থেকে যদি কাজ করেন, তাহলে আপনি আন্দাজ করে করছেন যে রাজনৈতিক দলগুলো এটা চাইতে পারে। আজকে হতেই পারে আমি এনডিএম যা চাই উনি বিএনপি তাই চায় না, উনি বিএনপি যা চায় আরেকটা জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম তা চায় না। তো সবার সাথে আলাদা আলাদা করে বসতে হবে, তবে একত্রিত করে বসতে হবে। এই বসার সুযোগটা তারা নেননি না, তাদেরকে দেয়া হয়নি, এটা আমার কাছে পরিষ্কার না। মানে এখন নির্বাচন কমিশন, সংস্কার যে কমিশন ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, যেটা এখানে আমার পুরো আস্থা তাদের উপরে আছে, কিন্তু তারা বসেননি, এটা অনেক দুঃখজনক। একই সাথে আমি বুঝতে পারছি, হয়তো মানে আমি অনুমান করতে পারছি, বুঝতে পারি ভুল হবে, আমি অনুমান করতে পারছি যে হয়তো কোনো না কোনো ধরনের প্রতিবন্ধকতা দেয়া হয়েছে, না হলে কোনো না কোনো কমিশন তো রিচ আউট করতো। 10টা কমিশন দেওয়া হয়েছে সোফার, কোনো কমিশন কিন্তু কারোর কাছে রিচ আউট করেনি। এবং সংবিধান সংস্কার কমিশন যে রিচ আউট করেছে, তারা একটা কাগজ পাঠিয়েছে যে লিখিত আকারে আমাদের কাছে দেন আপনারা কি চান। এগেন খুব ভালো, কিন্তু তারা শুধু আমাদেরকে কাগজ পাঠায়নি, কিন্তু তারা 18 কোটি জনগণের জন্য ওয়েবসাইট খুলে দিয়েছে, লিখে আমাদেরকে জানান আপনারা কি চান। এইটা একদিকে যেমন খুবই ভালো, অত্যন্ত ইতিবাচক, যে পুরো জনগণের কাছে জানতে চায়, কিন্তু এখানে যারাই ডেটা অ্যানালিসিসের কাজ করেছে বা সর্ট অফ ওই যে আপনার কি বলে না, বড় গ্রুপস নিয়ে বা বড় ডেটা নিয়ে কাজ করেছে, তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন যে এই যে তারা যে ডেটাটা পাবে, এই ডেটাটা অ্যানালাইজ করার তাদের ব্যবস্থা কি আছে। 18 কোটি জনতা যদি 1 লাইন করেও পাঠায় যে আমি কনস্টিটিউশনে এটা দেখতে চাই, এই 18 কোটি লাইন পড়বে কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি করেছে কে? তৈরি আদৌ হয়েছে নাকি? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালানো ম্যান পাওয়ার কোথায়? আর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি না হয়ে থাকে, তাহলে আপনার কয় লক্ষ ম্যান পাওয়ার আছে যারা এই জিনিসটা করবে? সো মানে অনেক কিছুই মনে হচ্ছে যে হয়তো খুব ভেবে চিন্তে হয়তো করা হচ্ছে, আবার অনেক কিছু খুব আলংকরিকও মনে হচ্ছে। হ্যাঁ, সো এগুলো একটু আলোচনা করলে, মানে আমরা কিন্তু এখানে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে দলগুলো সহযোগিতা করছে কিনা। ভাই, দলগুলো বসে আছে সহযোগিতা করবার জন্য, বারবার আমরা সেটি আসলে নিচ্ছেন না, নিলে সবার ভালো হতো। জি, ধন্যবাদ। শামীম রহমান শামীম, সংস্কার ব্যবস্থা নিয়ে যদি আবারও আপনার কাছে ফিরে যেতে চাই। আমি ববি হাজ্জাদ ভাইয়ের সাথে আমি একমত। যে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে আজকে যে 10টি সংস্কার কমিশন গঠিত হয়েছে, আমার বিদগ্ধ ব্যক্তিবর্গ, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান রয়েছে, তারা দেশের বিশিষ্ট ব্যক্তি। আমার মনে হয় তাদের উচিত ছিল আমাদের যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো, তাদের সাথে বসে মতামত নেওয়া। আপনি কোন বিষয়ের সংস্কার করবেন, কোনটা অগ্রাধিকার দিবেন, সেটা রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার হিসেবে তাদের মতামত নিয়ে আপনি সংস্কার করে দাঁড় করালে সেটা অনেক ভালো হতো। তার কারণ আপনাকে তো অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করতে হবে। ধরুন আজকে সংস্কার করতে হবে নির্বাচন কমিশনের প্রধান, এটাকে সংস্কার করতে হবে। আপনাকে বিচার বিভাগের সংস্কার করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যে সংকট বাংলাদেশের, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা মানুষের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘায়িত করেছে একমাত্র বিচার বিভাগ, অনলি জুডিশিয়ারি। এই বিচার বিভাগের উপর বন্দুক রেখে শেখ হাসিনার এই দুঃশাসন জনগণের সমস্ত অধিকার হরণ করে নিয়েছে। এই জুডিশিয়ারি, আপনি হাইকোর্ট থেকে শুরু করে উচ্চতর আদালত, নিম্ন আদালত, দায়রা জজ, সিজিএম, প্রত্যেকটি জায়গায় দল কানা
এবং আওয়ামী লীগের লোকদেরকে দলীয়করণের এক দলীয়করণ ধরনের করেছে। চেষ্টা রয়েছে। যারা বিচারপতি তারা ন্যায় বিচার করতে সক্ষম হয়নি গত 16 বছর। এই বিচার বিভাগের উপর জনগণের অনাস্থা, অবিশ্বাস, ঘৃণা তৈরি হয়েছে। এই বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে। এই বিচার বিভাগে হাইকোর্টে নিয়োগ দেওয়া হয়েছে থার্ড ক্লাস পাওয়া, একটা রায় লেখার যোগ্যতা নাই, এদেরকে দলীয় দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ আদালতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই বিচার বিভাগ। আজকে দেখুন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে 36 বছরে স্মৃতি বিজড়িত বাড়ি তাকে উচ্ছেদ করা হয়েছে। তিনি কারাগারে, তার মা মারা গেছে, তার ছেলেকে হারিয়েছে কারাগারে থাকা অবস্থা। আজকে তাকে অন্যায়ভাবে 2 বছর কারাগারে মানবাধিকার লঙ্ঘন করে তার চিকিৎসার অধিকারটাকে দেওয়া হয়নি। মৃত্যুর দিকে সরকার, হাসিনা সরকার ঠেলে দিয়েছে বিনা চিকিৎসা। এত মানুষ আন্দোলন করেছে, বলেছে বারবার বিদেশিরা, তাকে বিদেশে পাঠায়নি এই সরকার। কতটা নিষ্ঠুর, অমানবিক, স্বৈরাচারী, খুনি সরকার। এইভাবে আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে, 4 লক্ষ মামলা করেছে, হাজার হাজার নেতাকর্মীকে গত 16 বছর হত্যা করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, গুম করেছে, ইলিয়াস আলীর মতো নেতাদেরকে হত্যা করেছে এই সরকার, এই খুনি সরকার। কোনোটার বিচার হয়নি। অসংখ্য গণহত্যা চালিয়েছে। সর্বশেষে ছাত্র জনতার হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে। যারা এর সাথে জড়িত দোষর, কাউকে কি আমরা ধরতে পেরেছি? শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এই পুলিশের, এই বিচার বিভাগে যারা এর জন্য দায়ী, এই বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং নির্বাহী বিভাগে বড় বড় আমলারা, শেখ হাসিনা সরকার রাজনৈতিক সরকার ছিল না, আমলা দ্বারা পরিবেষ্টিত ছিল। প্রশাসন, সিভিল আমলারা, কিছু সামরিক বাহিনীর আমলারাই শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করেছেন, আয়না ঘরের জন্ম দিয়েছে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গুণ, একদম পরিষ্কার, লুটপাট করে এই সামরিক শাসনকে, এই অবৈধ শাসনকে আমরা একদম দীর্ঘায়িত শেষ দিকে চলেছি। অসংখ্য ধন্যবাদ ববি হাজ্জাজ, শামীম রহমান শামীম, আমাদের সাথে আজকে প্রযুক্তি বাংলাদেশের সময় দেওয়ার জন্য।